কলমাকান্দা বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের নাম, যেখানে সবুজের মাঝে পাহাড়ের কোল ঘেঁষে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট গ্রাম। আর তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট পাহাড়ি নদী। উঁচু নিচু রাস্তা আর মেঘ ছুঁয়ে ছুটে চলা সত্যি এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। চলুন এই ভিডিওতে হারিয়ে যায় কলমাকান্দার মোহনীয় সৌন্দর্যে। আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, যার নন এসি ট্রেনের ভাড়া ছিল 180 টাকা। আপনি চাইলে মহাখালী বাস কাউন্টার থেকে বাসে চড়ে সরাসরি কলমাকান্দায় যেতে পারবেন। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা। আমরা কিন্তু এইমাত্র নেত্রকোনা রেলওয়ে স্টেশনে নেমে গেছি, আর গতকালকে আমরা রাত 10:30টায় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। আর এখানে আস্তে আস্তে কিন্তু 4টা বেজে গেছে, তো বাইরে যেহেতু অন্ধকার রয়েছে একটু বের হচ্ছি না, একটু সামান্য আলো আসলেই কিন্তু আমরা কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেব। স্টেশন থেকে বের হয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন অটো রিক্সা বা সিঙ্গেল রিক্সা পাবেন, যেগুলোতে চড়ে আপনাদেরকে রাজুর বাজারে যেতে হবে। আমরা এখন রাজুর বাজারে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন বাইক রয়েছে, তারপর সিএনজি রয়েছে। তো এখান থেকে কিন্তু সরাসরি কলমাকান্দাতে যাওয়া যায়। যদি আপনারা সিএনজিতে যান তাহলে জনপ্রতি 120 টাকা করে লাগবে, আর যদি বাইকে যান তাহলে 2 জন লাগবে 350 টাকা। কতক্ষণ লাগবে ভাই? 1 ঘন্টা মতো লাগবে কলমাকান্দা যাইতে। রাজুর বাজার থেকে মাত্র 40 মিনিটে একটা বাইকে করে আমরা 2 জন চলে আসছি এই কলমাকান্দা বাজারে। আর এখানে আসার পর কিন্তু অসংখ্য বাইক রয়েছে, যে বাইকগুলো নিয়েই কিন্তু আপনারা কলমাকান্দা যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখতে পারবেন। এবং এই সাইডে যে দুর্গাপুরের দিকে যে বিরিশিরি রয়েছে, এদিকেও চাইলেও আপনারা কিন্তু ঘুরতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা বাইক নিয়ে ঘুরতে যান, সাধারণত ভাড়া হয়ে থাকে 2 জনের জন্য 1400 টাকা। আর যদি সিঙ্গেল যান সেম এরকমই আপনাকে ভাড়া দিতে হবে, তবে অবশ্যই বার্গেন করার অপশান পাবে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু সিএনজি নিয়েও ঘুরতে পারবেন, কিন্তু সিএনজি নিয়ে গেলে কি হবে, বেশ কিছু জায়গায় যেহেতু পানি রয়েছে আপনারা কিন্তু সিএনজি নিয়ে ওই সব জায়গাতে ক্রম করতে পারবেন না। সেক্ষেত্রে আবার পুনরায় ওই নৌকা পার হয়ে আবার আরেকটা নতুন অটো নিয়ে আবার ঘুরে আবার এই সিএনজিতে করে ব্যাক করতে হবে। এই হচ্ছে রুবেল ভাই। কি অবস্থা রুবেল ভাই? ভালো আছেন? তো এই সেই পরিচিত মুখ। আমি যতবার কলমাকান্দায় আসছি এই রুবেল ভাইকে নিয়ে সাথে করে ঘুরছি। আমাদের প্রথম স্পট চন্দ্রডিঙ্গা পাহাড়। সেখানে যাওয়ার পথে একটি সুন্দর জায়গা এবং মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। এরপর খুব কাছ থেকে সেই দৃশ্য উপভোগ করি। কিছু দূর এগোতেই শুরু হয়ে যায় প্রশান্তির বৃষ্টি। আমরা একটি দোকানে আশ্রয় নিয়ে বৃষ্টির মাঝে মেঘ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আর ঠিক এই জায়গাতেই রয়েছে ছোট্ট একটি গ্রাম, যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন।
চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ গ্রামটিকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়। এই রেনকোট পরে ফেলছি কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমরা খুব সকাল সকাল এখানেই চলে আসি। এরপর সামনে থাকা ছোট্ট গ্রামটির দিকে এগিয়ে যাই। তবে সকাল 6টার পর নিরাপত্তার স্বার্থে বিজিপি আর সামনে যেতে দেয় না। একটা ঝিরি আমার ঠিক সামনে দেখতে পাচ্ছি। আর এদিকে কোনোভাবেই যাওয়া যায় না, কারণ একটু সামনের দিকে আগেলেই কিন্তু সেই ইন্ডিয়ার তারের বেড়া। সো আমরা এই ঝিরির যে নিচের অবস্থানে আছি এখান পর্যন্তই আগে আসা যেত। আর এখন যেহেতু খুব সকাল সকাল কেউ নাই, সো আমরা এখানে আসছি এবং এখান থেকে কিন্তু আমরা ব্যাক করব। আমার পিছনে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলি আমাদের না, এই পাহাড়গুলি ভারতের পড়েছে। আর আমি যে নিচে অবস্থান করছি এই জায়গাটি বাংলাদেশের। তো আগে কিন্তু এখানে আমরা খুব ইজিলি আসতে পারতাম, কিন্তু এখন যেহেতু বিজেপির নিষেধাজ্ঞা রয়েছে এখানে কিন্তু ইজিলি আসা যায় না। তো এখন সকাল 5:30 বাজে, আমরা খুব সকাল সকাল চলে আসছি। যেহেতু এখানে কেউ নাই বা এখন অনেকে ঘুম থেকে উঠে নাই, তাই আমরা খুব সকাল সকাল এখান থেকে দেখে চলে গেলাম। আর স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে যে পানি কালেক্ট করে নিয়ে যায় খাবার জন্য, কারণ এইখান থেকে যে পানিগুলো নামছে একেবারে স্বচ্ছ পানি, রান্নাবান্নার কাজে ব্যবহার করে যারা স্থানীয় মানুষ রয়েছে। এবং এখান থেকে কলসে করে পানি উঠায় একটু হালকা গর্ত করে, এবং ওই পানি কিন্তু ওরা খায়। জাস্ট একটু খেয়াল করলেই দেখতে পারবেন চন্দ্রডিঙ্গা যে পাহাড়টি রয়েছে তার উপরে কিন্তু এত পরিমাণে মেঘ রয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখানকার সৌন্দর্য বা পরিবেশটাই কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। আর এই সৌন্দর্য দেখে আমরাও একটু আশ্চর্য হয়েছি। এসব সৌন্দর্য দেখার জন্যই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই কলমাকান্দাতে আসে। এই জায়গাটির নাম হচ্ছে বেতঘোরা। এই রাস্তা দিয়ে এখন চলে যাব ভিতরের দিকে। সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু একটি ছোট্ট ঝিরি আছে পাহাড়ের সাথে, আপনারা চাইলে ওই সেই ঝিরি পর্যন্ত যেতে পারবেন, কিন্তু কখনোই ওই পাহাড়ের আশেপাশে যাবেন না, কারণ পাহাড়ের ঠিক পাশ দিয়েই কিন্তু সীমানা রয়েছে। আমরা একটা ঝিরি দেখার জন্য এই পাঁচগড়ের ঠিক পাশেই বেতঘোরা যে জায়গাটি রয়েছে তার সামনে দিয়েই কিন্তু একটু এগিয়ে যাচ্ছে, এবং এখানে গেলে একটা ঝিরি দেখা যায়। তো এই হচ্ছে সেই ঝিরিটা যেটা আমরা খুঁজতেছিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিএসএফের ক্যাম্প রয়েছে, আর যে পাহাড়গুলি রয়েছে সেগুলো কিন্তু তাদের, আমাদের একটাও পাহাড় আমাদের না। এখান পর্যন্তই কিন্তু আসা যায়, কারণ এই ঠিক সামনেই পিলারগুলো পুঁতা রয়েছে, সেগুলোই কিন্তু আমাদের শেষ সীমানা, আর এটা কোনোভাবে অতিক্রম করা যাবে না। আপনারা যদি এদিকে আসেন জাস্ট এত দূর পর্যন্ত আসতে পারবেন, এবং এখান থেকে এসেই কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। পাতলা মানে নদী। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এই যে পাতলা বন। তো এই জায়গাটা আপনারা যদি কলমাকান্দা ঘুরতে আসেন সেক্ষেত্রেও ঘুরে যেতে পারেন, কিন্তু এখানেও বিজেপির রেস্ট্রিকশান রয়েছে। জাস্ট আপনি বিজেপিকে একটু বলে আসলেই আপনাকে এতদূর পর্যন্ত আসতে দেবে, মানে আর কখনোই ওই বন পিছনের যে বনটি রয়েছে এটি অতিক্রম করা যাবে না, কারণ বনের ঠিক আগ পর্যন্তই কিন্তু বাংলাদেশের এরিয়া। আর এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি মূলত ভারত থেকে চলে আসছে ভিতর দিয়ে, এইদিকে চলে গেছে বাংলাদেশের দিকে। আর এই নদীর নাম হচ্ছে মহাদেব।
লেঙ্গুরার সৌন্দর্য দেখার পর আমরা এখন চলে আসছি এই সাত শহীদের মাজারের কাছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি সেই সাত শহীদের মাজার, যেখানে 7 জন শহীদের কবর রয়েছে। এভাবে যদি আপনি গণেন তাহলে ওখানে বেশ কিছু এবং এই সাইডে কয়েকজনের। আর ঠিক সমাধিস্থলের পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই বাংলাদেশের, এবং এই গাছগুলোই পর্যন্তই কিন্তু বাংলাদেশের জমি। তারপর গাছগুলোর পরের যে স্থানগুলো রয়েছে এবং ওই সাইডে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ এবং গাছের পরের যে জায়গাগুলি সেগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের। আপনারা কোনোভাবেই এই মাজারে আসার পর এই গাছগুলো অতিক্রম করবেন না। আপনি অতিক্রম করলেই কিন্তু বেআইনি হয়ে যাবেন বা এটা অনুপ্রবেশ হয়ে যাবে। সো এদিকে একটু কেয়ারফুল থাকবেন, কারণ পাশেই কিন্তু সামনেই কিন্তু বিজেপি রয়েছে। সাত শহীদের মাজার দেখার পর আমরা কিন্তু এখন চলে আসছি মোমিনের টিলায়। আর এই টিলাতে উঠতে গেলে কিছুটা কষ্ট হবে আপনাদের, কারণ টিলাটা একটু উঁচু জায়গাতে অবস্থিত, এবং শেষ পর্যন্ত যদি যেতে চান তাহলে জাস্ট 10 মিনিট হাঁটলেই কিন্তু টিলার ওপরে উঠে যেতে পারবেন। জাস্ট 10 মিনিট কষ্ট করার পরে এই চলে আসছি মোমিনের টিলার উপরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা স্পেস, যদিও বা গত বছর যখন এই সময় এসেছিলাম জায়গাটা অনেক পরিষ্কার ছিল, কিন্তু এই বছর এত পরিমাণে ময়লা হয়ে গেছে, এই যে দেখেন যে পরিষ্কার করার মতন অবস্থানে আর নাই। আসলে আমরা সচেতন না আর কি, যে যার মতো করে ময়লা ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করার কথা চিন্তা করে না। দেখছেন একটা টিলার ওপরে, মানে একটা পাহাড়ের ওপরে এই পরিমাণ মানুষ ময়লা ফেলে দিয়ে গেছে, অথচ নিজের বিবেকেও কাজ করে না যে অ্যাকচুয়ালি এই যে ময়লাগুলো যে ফেলে যাচ্ছি এটা কার জন্য ফেলে যাচ্ছি, কে পরিষ্কার করবে। তো এই দিকে আমাদের সবারই সচেতন হওয়া উচিত, যেখানে সেখানে ময়লা আমরা না ফেলি, কারণ এটা পরিষ্কার করার যেহেতু লোক নেই, সো আপনার ওই কমন সেন্স থাকতে হবে যে এখানে আমি ময়লা ফালাচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি বাতাসের সাথে মিশে যে পরিবেশটা নষ্ট করবে। তো তাই হচ্ছে, দেখেন যে গাছের সাথে মিশে গেছে ময়লাগুলো, এবং এখানে বিচ্ছিরি অবস্থা, এখানে মশা জমছে, মাছি আছে। অথচ গতবার যখন এই সময়তে আসছিলাম এতটা সবুজ ছিল, বেশ কয়েকটা প্লেট পড়েছিল যেগুলো আমি নিজে পরিষ্কার করে নিয়ে গেছি, কিন্তু এইবার এত পরিমাণে ময়লা যে এই ময়লা পরিষ্কার করতে 1 সপ্তাহ সময় লাগবে। আমি এখন এই পাঁচগাঁও গ্রামে রয়েছি, আর এই গ্রামটি এমপির পুকুর রয়েছে এখানে, ঠিক পুকুরের পিছন দিকে অবস্থিত। আর এখানে যারা রয়েছে তারা হচ্ছে গারো সম্প্রদায়, যাদের ধর্ম হচ্ছে হিন্দু। তো আপনারা যদি চান যে এমপির পুকুরের পিছনে এই পাড়াটি ঘুরে দেখবেন, সেক্ষেত্রে ঘুরে দেখতে পারেন। আর এই পাড়ার ঠিক পিছনেই কিন্তু রয়েছে পাহাড়, আপনারা চাইলে ওই পাহাড়ের কাছাকাছিও যেতে পারবেন এবং পাহাড়টিও ঘুরে দেখতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এমপির পুকুরে, মানে এটা এমপির পুকুর নামে পরিচিত। আর আমার পাশেই রয়েছে ঠিক একটি গ্রাম, যেটির নাম হচ্ছে পাঁচগাঁও গ্রাম, যেখানে গারো সম্প্রদায়রা বসবাস করে। তো আমার পিছনের জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। এই পুকুর থেকে কিন্তু এই পাহাড়গুলো দেখা যায়, যে পাহাড়গুলি আমাদের না, ভারতের। কিন্তু এখানকার মানে সৌন্দর্য সত্যি অসাধারণ। এখানে না আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না যে কত শান্তশিষ্ট জায়গায়, যে পাখির কিচিরমিচির শব্দ, তারপরে পরিবেশটাই অন্যরকম। তো আপনারা যদি কলমাকান্দা ঘুরতে আসেন, সেক্ষেত্রে বাইকওয়ালাকে বলবেন যে এমপির পুকুরের কাছে নিয়ে যেতে, এবং আপনারা চাইলে যে পাঁচগাঁয়ের যে গ্রামটা রয়েছে এটাও কিন্তু ভিজিট করতে পারেন।
আমি এখন দাঁড়িয়ে আছি গোপালবাড়ি যে পাহাড়টি রয়েছে আমার পিছনে, এটির সামনে। আর এখানেও সেম একই অবস্থা, বিজেপি মানে চেকপোস্ট রয়েছে। এখানে দুজন বিজেপি ডিউটিরত অবস্থায় আছে। তারা কিন্তু ওই পাহাড়ের নিচ পর্যন্ত যেতে দেয়, পাহাড়ের ওপরে উঠতে দেয় না, কারণ পাহাড়ের ওপরে উঠলেই কিন্তু আমাদের জন্য রিস্ক। সো এটা না নেওয়াই উচিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বিজেপি কর্তৃপক্ষ সাইনবোর্ডটি টাঙিয়ে দিয়েছে যেন এখান থেকে কেউ সীমানা ক্রস না করে। সীমানা অ্যাকচুয়ালি অনেক দূরে আছে, তারপরেও এখানে দিয়েছে যেন অ্যাকচুয়ালি কেউ ওইদিকে না যাওয়ার চেষ্টা করে। কারণ হচ্ছে যে এখন তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, যার কারণেই কিন্তু এই ব্যবস্থা। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।